সমুদ্রের গভীর অংশে দাঁড়িয়ে ছিল সমুদ্রের রাজপ্রাসাদ। তার ৬টি কন্যা ছিল, তারা সারা দিন বাগানে খেলেছে। অন্যান্য রাজকন্যাদের মতো নয়, কনিষ্ঠ শান্ত ছিলেন এবং মাতাল ছিলেন, এবং তার নাম ছিল দ্য লিটল মারমেইড। সর্বোপরি তিনি মানুষের পৃথিবী সম্পর্কে গল্পগুলি শুনতে পছন্দ করতেন। প্রথাগতভাবে একটি মৎস্যকন্যা শুধুমাত্র তার ষোড়শ জন্মদিনে প্রথমবারের পৃষ্ঠতলের বাড়তে পারে, এবং এখন সময়টি জমি এবং কনিষ্ঠতম রাজকন্যাকে দেখার। তিনি জাহাজের কাছাকাছি এসেছিলেন। দিক থেকে আগত গান এবং সঙ্গীত এই প্রথম রাজকন্যা জাহাজটি দেখেছিল। জাহাজের কেবিনে লিটল মারমেইড একটি সুদর্শন রাজপুত্রকে লক্ষ্য করে। অনেকক্ষণ তিনি তার চোখ বন্ধ করতে পারেননি। হঠাৎ সাগরে হিংস্র ঝড় শুরু হয়েছিল। রাজকুমার জাহাজ একটি শিলা আঘাত এবং টুকরা ভাঙা। সম্পূর্ণ অন্ধকারে বিদ্যুৎ চমকে উঠল এবং লিটল মারমেইড রাজকুমারকে সমুদ্রে পড়তে দেখল। তিনি তাকে উপকূলে নিয়ে এসে উদ্ধার করেছিলেন। শীঘ্রই রাজপুত্রকে পাশের একটি মেয়ে খুঁজে পেল। যখন তিনি জেগে উঠলেন, তিনি তার দিকে হাসলেন এবং তাকে বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানালেন। ছোট্ট মারমাডা দুঃখিত হয়ে উঠল যে রাজকুমার তার অস্তিত্ব সম্পর্কেও জানত না। সে জলে ডুব দিয়ে সাঁতার কেটে গেল। লোক সম্পর্কে তার বাবার গল্প থেকে লিটল মারমেইড জানত যে তারা বারবেডোদের মাছের লেজটিকে কুৎসিত বলে মনে করে। অতএব কোনো ব্যক্তিকে খুশি করার জন্য দুটি পা অর্জন করতে হয়েছিল। পরের দিন লিটল মারমেইড সমুদ্র ডাইনে গেল। জাদুকরী তার জন্য একটি ঘ্রাণ তৈরি করতে রাজি হয়েছিল যা মাছের লেজকে আরো একদম পাতলা পায়ে পরিণত করবে। রাজকন্যার চালাকি দারুণ হবে, কিন্তু তিনি যে প্রতিটি পদক্ষেপ নিয়েছিলেন তা অসহ্য যন্ত্রণা নিয়ে আসে। এবং রাজপুত্র যদি আরেকটি বিবাহ করেন, লিটল মারমেইড সমুদ্রের ফোমে পরিণত হবে। বিনিময়ে জাদুকরী মেয়েটির কাছ থেকে তার দুর্দান্ত কণ্ঠ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। রাজকন্যা রাজপুত্রের নিকটবর্তী হওয়ার জন্য যে কোনো কিছুর জন্য প্রস্তুত ছিল এবং সে তাতে রাজি হয়েছিল। রাতে রাজপুত্রের প্রাসাদে যাত্রা করার পরে লিটল মারমেইড একটি জাদু পানীয় পান করেছিলেন। তার মধ্যে একটি তীব্র ব্যথা ছড়িয়ে পড়ে এবং সে চলে গেল। বিকেলে ঘুম থেকে উঠে মেয়েটি রাজকুমারকে সামনে দেখতে পেল এবং চোখ নিচু করে মাছের লেজের বদলে দুটি পা দেখতে পেল। রাজকুমার তিনি কে ছিলেন এবং কিভাবে তিনি এখানে এসেছিলেন তা জানার চেষ্টা করেছিলেন, কিন্তু লিটল মারমেইড কথা বলতে পারেনি। উষ্ণ গাইড এবং সুন্দর নাচ সত্ত্বেও তিনি তার পায়ে ভীষণ ব্যথা অনুভব করেছিলেন। রাজকুমার আরো বেশি করে লিটল মারমেইডের সাথে সংযুক্ত হয়েছিলেন, তবুও তিনি তাকে একটি সুন্দর বাচ্চা সন্তানের মতো আচরণ করেছেন। তাকে কখনো তার স্ত্রী বানানোর ঘটনা ঘটেনি। একবার রাজকুমার স্বীকার করলেন যে তার হৃদয় এমন এক ব্যক্তির দ্বারা দখল করা হয়েছে যিনি তাকে বহু আগে উপকূলে সংরক্ষণ করেছিলেন এবং তারা বিয়ে করতে চলেছে। ছোট মারমেইড খুব মন খারাপ করেছিল, কিন্তু তাকে সত্য বলতে পারেনি। বিয়ে সময় হওয়ার সময় যুবরাজ লিটল মারমেইডকে নববধূর সাথে একটি হানিমুন ভ্রমণে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। একটি বিলাসবহুল হানিমুন তাঁবুটি জাহাজের ডেকে ছড়িয়ে পড়ে। দ্য লিটল মারমেইডের শেষ সন্ধ্যায় একটি যার সাথে তিনি তার বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন, তার দুর্দান্ত কণ্ঠ দিয়েছিলেন এবং প্রতিদিন অন্তহীন যন্ত্রণা সহ্য করেছিলেন। কিন্তু তিনি তাদের লক্ষ্য করেননি। জাহাজে যখন নীরবতা পড়ল তখন লিটল মারমেইড ডেকের উপরে বসে সূর্যের প্রথম রশ্মির জন্য অপেক্ষা করছিল। হঠাৎ জাহাজের কাছে এসে সে তার বোনদের লক্ষ্য করল। তারা অশ্রুকুভাবে ডাইনিকে রাজকন্যাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে সাহায্য করার জন্য বলেছিল। জাদুকরী তাদের একটি ধারালো ছুরি দিয়েছিল যার সাহায্যে রাজকন্যার হৃদয়কে বিদ্ধ করার জন্য লিটল মারমেইড তার রক্তের এক ফোঁটা তার পায়ে একটি লেজে পরিণত হতো এবং সে সমুদ্রে ফিরতে পারে। ছোট্ট জলভর তাঁবুতে উঠল এবং সেখানে প্রেমে ঘুমন্ত এক দম্পতিকে দেখল। তিনি রাজকুমারের প্রাণ নেওয়ার শক্তি খুঁজে পেলেন না এবং চিন্তাকে সমুদ্রে ফেলে দিলেন। দুঃখের সাথে লিটল মারমেইড নিজেকে জলে ফেলে দিল, কিন্তু রাজকন্যার সদয়তায় দুষ্ট জাদুকরী হৃদয় গলে গেল। জাদুকরী তার বানান বাতিল করে দিয়েছিল এবং লিটল মারমেইডে আবার মানুষের পায়ের পরিবর্তে একটি মাছের লেজ ছিল। ভাগ্যক্রমে ব্যস্ত জীবনযাপন করার জন্য লেমুয়েল গুলিভার দেশে ফেরার 2 মাস পরে আবার অ্যাডভেঞ্চারের জাহাজে যাত্রা শুরু করেছিলেন। তবে জাহাজটি মাদাগাস্কারের স্ট্রিট পেরিয়ে যাওয়ার সাথে সাথে একটি ঝড় ওঠে। বাতাসের শক্তিশালী ঘাটতি জাহাজটিকে অজানা স্থানে নিয়ে যায়। নাবিকরা যখন জমিটি দেখেছিল তখন তারা এটি পরিদর্শন এবং মিঠা জল সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছিল। গুলিভার নাবিকদের নিয়ে তীরে নেমে গেলেন এবং পুরা দ্বীপ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ছিলেন। জল খুঁজে না পেয়ে
গুলিভার তীরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সমুদ্রের কাছে যাওয়ার সাথে সাথে তিনি দেখতে পেলেন নাবিকরা তাকে ত্যাগ করেছেন। তারা তাদের পিছনে পিছনে ছড়িয়ে থাকা বিশাল দৈত্যের কাছ থেকে পুরো যাত্রা করছিল। ভীত হয়ে গুলিভার ছুটে গেলেন দ্বীপের অভ্যন্তরে, কিন্তু তিনি দৌড়ে গেলেন প্রচুর কান দিয়ে জব খেতে এবং বুঝতে পেরেছিলেন যে তিনি দৈত্যদের দেশে। গুলিভার বিশ্রাম নিতে বসল, তবে শ্বাস ফেলার সময় পাওয়ার আগেই তিনি লক্ষ্য করলেন একটি বিশাল পা যা তার উপরে পা রাখছিল। গুলিভার যতটা জোরে 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 চিৎকার করতে লাগলো এবং দৈত্য তাকে লক্ষ্য করে তিনি তার হাত দিয়ে গুলিভারকে তুলে নিলেন, তাকে নিবিড়ভাবে পরীক্ষা করলেন এবং ছোট লোকটিকে মালিক কৃষকের কাছে নিয়ে গেলেন। কৃষক গুলিভারের সাথে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু তার কণ্ঠস্বরটি এত জোরে ছিল যে এটি ছোট লোকটিকে বধ করে। তারপরে মালিক গুলিভারকে বাড়িতে আনলেন। বাড়িতে কৃষকের পরিবার রাতের খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছিল। ছোট্ট মানুষটি একটি টেবিলে বসেছিলেন যেখানে গরুর মাংস এবং রুটির টুকরো টুকরো ছিল, কিন্তু গুলিভার তার রুটি ভেঙে ফেলার সময় দেওয়ার আগেই কৃষকের ছেলে এটিকে উল্টে ধরে ধরে নাড়াচাড়া শুরু করে। বেগান তিনি গুলিভারকে খেলনার জন্য ভুল করে তা মুখে দেওয়ার চেষ্টা করেছিলেন। তারপরে বাবা জোরে জোরে তার ছেলেকে হুমকি দিলেন এবং তাকে ছোট্ট লোকটির সাথে আরো সাবধানতার সাথে আচরণ করতে বলেছিলেন। পরে কৃষকের 9 বছরের মেয়ে গুলিভারের জন্য একটি বিছানা তৈরি করেছিল, তার জন্য কাপড় সেলাই করেছিল এবং এমনকি দৈত্যদের ভাষাও শেখাত। মেয়েটি গুলিভারকে গ্রিলড্রিগ নাম দিয়েছিল, যার অর্থ বামন। তিনি তাকে আয়া বলেছিলেন। গুলিভার অন্যান্য দৈত্যদের মধ্যে প্রচুর আগ্রহ জাগিয়ে তোলে, তাই কৃষক অর্থের জন্য মেলায় তাকে দেখাতে শুরু করে। তবে ঘন ঘন পারফরমেন্স গুলিভারের স্বাস্থ্যের ক্ষতি করে। তখন কৃষক খুশিতে রানীকে ছোট্ট লোকটিকে বিক্রি করে দিল। তাই গুলিভার প্রাসাদে চলে এসে রাজপরিবারের প্রিয়তম হয়ে ওঠেন। তবে আদালতের বামন, যাকে আর রাজ্যের সবচেয়ে ক্ষুদ্রতম মানুষ হিসাবে বিবেচনা করা হতো না, তিনি গুলিভারকে অপছন্দ করেছিলেন এবং তার সম্ভাব্য সমস্ত উপায়ে তার জীবন নষ্ট করেছিলেন। একবার গুলিভার যখন বাগানের মধ্য দিয়ে ঘুরে বেড়াচ্ছিল, তখন বামন আপেল গাছটিকে কাপুরুষ করে তুলতে শুরু করল এবং গুলিভারকে পতনশীল দৈত্য আপেল থেকে বাঁচতে হয়েছিল। এবং অন্য একটি উপলক্ষে একটি চতুর বামন প্রেমের বিশাল জগতে গুলিভারকে ঠেলে দেয় এবং সময়মতো প্রবেশকারী কেবল কুকি ছোট্ট মানুষটিকে অনিবার্য মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিলেন। তবে এটি কেবল বামনের কারণে নয় যে গুলিভার সমস্যায় পড়েছিল। তাই এক সকালে প্রাতরাশের সময় তাকে শেফের বানর ধরে ফেলেছিল, একটি শাবকের মতো। তিনি গুলিভারকে রক করতে শুরু করলেন এবং তারপরে তাকে টেনে ছাদে নিয়ে গেলেন। জায়ান্টরা ছুটে এসেছিল ছোট্ট মানুষটিকে বাঁচাতে এবং তারা ছাদে ওঠার সাথে সাথে বানর গুলিভারকে ছুঁড়ে ফেলে দিল। ভাগ্যক্রমে তিনি বিলগুলি ধরতে সক্ষম হন এবং নিরাপদে উদ্ধার হন। সাধারণভাবে রাজ্যে গুলিভারের জীবন সুখী ছিল। তিনি প্রায়শই রানীর সাথে তার ভ্রমণে যান, এমনকি তারা তার জন্য একটি বিশেষ ভ্রমণের বাক্স তৈরি করেছিলেন। এবং একবার এই জাতীয় অন্য ভ্রমণে চাকুটি গুলিভারের সাথে বাক্সটি সমুদ্রে নিয়ে এল যাতে ছোট লোকটি তাজা বাতাস উপভোগ করতে পারে। কিন্তু তারপরে একটি ছায়া গুলিভারের মাথায় ঝলকানি শুরু করে। একটি সমুদ্রের এক গল উড়ন্ত অতীত একটি বাক্সে শিকার লক্ষ্য করেছে। সে নিজের চাচি দিয়ে বুকের আকনাটির উপরের আংটিটি ধরে এবং গুলিভারকে সমুদ্রের ওপারে নিয়ে গেল। এক পর্যায়ে পাখিটি বাক্সটি ছেড়ে দেয় এবং বন্দিদশা নিজেকে খোলা সমুদ্রে আবিষ্কার করেছিল। গুলিভার সবে সবে টপ হ্যাচ খুলতে পেরেছিল। সে চিৎকার করে রুমাল মুছতে শুরু করে। অবশেষে তাকে জাহাজ থেকে ডাক দেওয়া হয়েছিল এবং বেরিয়ে আসতে সহায়তা করেছিলেন। সুতরাং সমস্ত দুঃসাহসিকতার পরে গুলিভার আবার ইংল্যান্ডে ফিরে আসেন। দীর্ঘ সময় ধরে তিনি বস্তু এবং সাধারণ আকারের লোকদের অভ্যস্ত হতে পারেন না এবং গুলিভারের স্ত্রী ভীত হয়েছিলেন যে সে পাগল হয়ে গেছে। তার স্বামীকে ভ্রমণ সম্পর্কে চিন্তা করতে কঠোরভাবে নিষেধ করেছিল।